তাহলে ওই দুজন আমাকে জেলে পাঠিয়েছে। ঠিক আছে, আমিও রিফাত, এর বদলা আমি নেবই। যা হোক করে আমাকে এখান থেকে বেরোতে হবে। আমাদের এই নতুন জীবন কেমন লাগছে শ্রাবণী? অনেক 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 ভালো লাগছে। তোমাকে পেয়ে আমি অনেক খুশি। শোনো না, বলছি কোথাও বেরিয়ে আসি, চলো। যাবে বলছো? ঠিক আছে, সামনের সপ্তাহে আমার অফিসে ছুটি পড়বে, তখন কোথাও বেরিয়ে আসবো। ঠিক আছে, আমি তাহলে গোছকাজ শুরু করে দিই। করো। রেশমি খুনের মামলায় রিফাতকে জেলে পাঠানোর 4 মাসের মধ্যে আমির আর শ্রাবণীর বিয়ে হয়ে যায়। কিন্তু রিফাত প্রতিহিংসার আগুনে জ্বলতে থাকে। এরই মধ্যে রিফাত জেলখানার এক কনস্টেবলের সাথে ভাব জমিয়ে ফেলে। শুনো, আমি জানি আমার যাবজ্জীবন জেল হয়েছে, কিন্তু আমার এখনো অনেক কাজ বাকি পড়ে আছে। টাকা পয়সার অভাব নেই। তুমি যদি এখান থেকে একবার আমাকে পালানোর ব্যবস্থা করে দাও, তাহলে আমি তোমাকে মালামাল করে দেব। সে ব্যবস্থা আমি করে দেব, কিন্তু পালিয়ে যাবার পর আমাকে কি আর পাত্তা দিবে? কি বলতে চাইছো? আগে টাকা পরে কাজ। ঠিক আছে, কাল তুমি আমাদের বাড়ি যাবে। সেখানে তোমাকে একজন থলি ভর্তি টাকা দেবে। আমি সব বলে রেখে দেবো, কোনো অসুবিধা হবে না। তুমি কবে আমাকে এখান থেকে বের করবে বলো? পরশুদিন আমাদের জেলারের মেয়ের বিয়ে আছে। রাতে 1 ঘন্টা শুধু আমি একা থাকবো। সেদিন তোমাকে মুক্ত করে দেবো। ঠিক আছে। কথা মতো 2 দিন পর সবাই জেলারের বাড়ি নিমন্ত্রণ খেতে চলে গেলে কনস্টেবল রিফাতের জেলের তালা খুলে দেয়। শোনো, তুমি যাবার 1 ঘন্টা পর আমি ওদেরকে ফোন করব। তার মধ্যে তোমাকে এই এলাকা ছেড়ে চলে যেতে হবে। সে ব্যাপারে তুমি নিশ্চিত থাকো। রিফাত জেল থেকে বেরিয়ে প্রাণপণ ছুটতে থাকে। ছুটতে ছুটতে একটা ঘন জঙ্গলের ভিতর ঢুকে পড়ে। জঙ্গলটা বিশাল বড় আর সেই রকমই ঘন। ছুটতে ছুটতে প্রায় জঙ্গলের শেষের দিকে এসে পড়ে। সামনেই একটা নদী, আর ওখানেই অনেক পুরনো একটা ভাঙাচোরা বাড়ি দেখতে পায় রিফাত। আপাতত এই বাড়িটাতেই রাতটা কাটাতে হবে। সেখানে ঢুকে পড়ে। আর ক্লান্ত শরীরে বসে থাকতে থাকতেই ঘুমিয়ে পড়ে রিফাত। এদিকে পুলিশ গাড়ি নিয়ে ওকে খুঁজতে বের হয়। তন্ন তন্ন করে খুঁজেও কোথাও পায় না। রাত তখন অনেক গভীর। শ্রাবণী আর আমির গভীর ঘুমে তলিয়ে আছে। হঠাৎ আমির ধড়মড় করে উঠে পড়ল। হ্যাঁ, কি হলো আমির? একটা খুব বাজে স্বপ্ন দেখলাম রেশমিকে। ও আমাকে বলছে রিফাত জেল থেকে বেরিয়ে গেছে। তোমরা সাবধানে থাকবে, ও তোমাদের ক্ষতি করতে পারে। কিন্তু ও জেল থেকে বেরোবে কি করে? হয়তো এটা এমনি একটা কোনো স্বপ্ন। ঘুমিয়ে পড়ো। কিন্তু পরদিন সকালে খবরের কাগজে রিফাতের ব্যাপারটা পড়তেই ওরা আঁতকে ওঠে। তাহলে রেশমি ঠিকই বলেছে, আমাদেরকে আরো সতর্ক হয়ে থাকতে হবে। ঠিক বলেছ। এদিকে রিফাতের ঘুম ভাঙলে দিনের আলোয় সে ভালো করে ভাঙা বাড়িটা লক্ষ্য করে। আশ্চর্য, এই ঘন জঙ্গলের মধ্যে এই বাড়িটা কে কি জন্য করেছিল কে জানে। তবে এটা কি এখন আমার আশ্রয় স্থান করতে হবে। হঠাৎ ভাঙা ঘরের ভিতর থেকে একজন বুজুর্গ ব্যক্তি বেরিয়ে আসে। কে তুই? আমার আশ্রয় স্থানে কি করছিস?
হুজুর, আমি জানি না এটা আপনার আশ্রয়স্থান। আমাকে ক্ষমা করবেন, খুব বিপদে পড়ে আমি এখানে এসে পৌঁছাই। বিপদ? একজনকে খুন করে জেল থেকে পালিয়ে এসেছিস, তাই তো? হুজুর, আপনি অন্তর্যামী, আপনি একদম ঠিক বলেছেন। আমার এই অবস্থার জন্য দুজন দায়ী, আমি তাদেরকে চরম শাস্তি দিতে চাই। আমার গণনা বলছে তাদের তো কোনো দোষ নেই, তারা তো ঠিকই করেছে। হুজুর, এটা আমার অপমান হয়েছে, আমি অপমানিত হয়েছি সমাজের চোখে, তাই আমি এর প্রতিশোধ চাই। শোন, আমি এখানে দীর্ঘদিন ধরে ভূত প্রেত জিন পড়ি এইসব নিয়ে তপস্যা করছি। আমি এর আগে যে গ্রামে ছিলাম সেখানকার লোকরা আমার উপর বিরক্ত হয়ে যায়, কারণ আমি বশীকরণ থেকে বান মারা সব করেছি। তাই তারা আমাকে গ্রাম থেকে বের করে দেয়। আমি জানি অপমান কাকে বলে। হুজুর, প্রতিশোধ নিতে আমাকে সাহায্য করুন। ঠিক আছে, আমি তোকে সাহায্য করব, তবে একটা শর্ত আছে। কি শর্ত হুজুর? আমি অবশ্যই পালন করব। আমার একটা টাটকা লাশ চাই, ওটা পেলে আমি তোকে সব রকম সাহায্য করতে পারবো। কিন্তু কিন্তু ওই রকম টাটকা লাশ এখন আমি কোথায় পাবো? কোথায় পাবি সেটাও আমি তোকে বলে দেব। তুই শুধু মৃতদেহটা এখানে নিয়ে আসবি। পরশু অমাবস্যা, পরশু আমার ওই মৃতদেহটা চাই। এদিকে আমির আর শ্রাবণীর ঘুরতে যাওয়াটাও ক্যান্সেল হয়ে গেছে। রিফাতের জেল থেকে পালানোর খবরটা শোনার পর থেকেই তাদের আর কোনো কিছুই ভালো লাগছে না। উফ, ওই শয়তানটা অত বড় পাপ করেও জেল থেকে পালিয়ে দিব্যি ঘুরে বেড়াচ্ছে। রেশমির আত্মা শান্তিতে নেই। কেন, কি করে বুঝলে? তা না হলেও আমাকে স্বপ্ন দেখাতো না। কি যে হবে আল্লাহ মালিক জানেন। আমার মনে হয় এই ব্যাপারটা আব্দুল কারীকে একবার জানানো উচিত। ঠিক বলেছ, দেরি করলে হবে না, আমাদের আজই যেতে হবে। দুপুরে খাওয়া দাওয়া করে তারা বেরিয়ে পড়ল। যথা সময়ে তারা আব্দুল কারীর বাড়িতে এসে পৌঁছায়। আমির আব্দুল কারীকে সমস্ত ঘটনা খুলে বলে। ব্যাপারটা সুবিধার মনে হচ্ছে না। আমার মনে হয় রেশমি আবার ফিরে আসতে পারে, আর যদি ফিরে আসে তাহলে ও রিফাতকে মেরে তবেই যাবে। হুজুর, তাহলে এখন আমরা কি করব? আমার মনে হয় তোমরা বাড়িতেই থাকো, কারণ ছাড়া কোথাও বেরোবে না। আর এই তাবিজটা তোমরা সব সময় সঙ্গে রাখবে। তারপর আমির আর শ্রাবণী সেখান থেকে চলে যায়। এরই মধ্যে কেটে গেল আরও একটা দিন। পুলিশ রিফাতের কোনো খোঁজ পেল না এর মধ্যে। আজ তোকে যেতে হবে মৃতদেহটা আনতে। কোথায় যাব হুজুর? এই জঙ্গল ছাড়িয়ে বেশ কিছুটা দূরে একটা কবরস্থান দেখতে পাবি। ওখানে আজ টাটকা লাশ দাফন করা হয়েছে। তুই গিয়ে শুধু সেই লাশটাকে নিয়ে আসবি। তারপর যা করার আমি করব, আর তুইও তোর প্রতিশোধ নিয়ে নিতে পারবি। এই লাশটাই হবে আমাদের চাবি। আমি যেদিকে ঘোরাবো ও সেদিকে যাবে। কিন্তু হুজুর, অত দূর থেকে আমি লাশ আনবো কি করে? এখানে আমার একটা সাইকেল আছে, ওটা করে তুই লাশটা নিয়ে আসবি। আর এই তাবিজটা গলায় পড়ে নে, কোনো অশুভ শক্তি তোর কিছুই করতে পারবে না। রিফাত তাবিজটা পরে নিল। তারপর সাইকেল করে জঙ্গলের ভিতর দিয়ে রওনা দিল। মেন রোডে উঠে হুজুরের কথা মতো সেই কবরস্থানের দিকে এগিয়ে যেতে লাগলো। যা হোক করে আমাকে বদলা নিতেই হবে।
তার জন্য আমাকে যা করতে হয় করব। রাত তখন অনেক গভীর, চারিদিক নিস্তব্ধ। রিফাত একসময় সেই কবরস্থানের সামনে এসে উপস্থিত হলো। আশপাশ একবার ভালো করে তাকিয়ে দেখে নিল। না, আশেপাশে কেউ নেই। এবার গিয়ে শুধু লাশটা তুলে আনা। রিফাত ধীরে ধীরে কবরস্থানের ভিতর ঢুকে পড়ল। এ তো অনেক কবর, নতুন কবর তো দেখতে পাচ্ছি না। আরও এগিয়ে যেতে লাগলো। চারিদিক নিঝুম নিস্তব্ধ। এমন পরিবেশে রিফাতেরও মনের মধ্যে ভয় বাসা বাঁধতে শুরু করে। একেবারে কবরস্থানের শেষে এসে উপস্থিত হলো রিফাত। এই তো, এটাই নতুন কবর মনে হচ্ছে। রিফাত শাবল নিয়ে কবর খুঁড়তে লাগলো। হঠাৎ পাশের গাছ থেকে অনেকগুলো রাত জাগা পাখি ডানা ঝটপট করতে করতে উড়ে চলে গেল। উফ, ভয় ধরিয়ে দিয়েছিল। এক সময় কবর খোঁড়া প্রায় শেষের দিকে। তখনই হঠাৎ রিফাত অনুভব করে তার পিছনে কেউ যেন দাঁড়িয়ে আছে। তার নিঃশ্বাস রিফাতের ঘাড়ে এসে পড়ছে। ঘাড় ঘুরিয়ে দেখে কেউ নেই। না, কেউ তো নেই। আবার মাটি খুঁড়তে যাবে, তখনই দেখলো তার সামনে একটা নারী মূর্তি দাঁড়িয়ে। ভয়ে রিফাতের জান শুকিয়ে যায়। অন্ধকারে তার মুখ ভালোভাবে বোঝা যাচ্ছিল না। ভয়ে ভয়ে রিফাত বলল, কে 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 তুমি? আমাকে ভয় দেখাচ্ছ কেন? সাহস থাকলে সামনে এসো। কে আমি? আমাকে এত তাড়াতাড়ি ভুলে গেলি? দেখ, আমাকে ভালো করে দেখ, ঠিক চিনতে পারবি। রিফাত এবার তার মুখটা দেখে ভয়ে আঁতকে উঠল। তুমি রেশমি? হ্যাঁ, আমি রেশমি। আমাকে তো শান্তিতে থাকতে দিলি না। তুমি তো মারা গেছো, আমাকে কেন ভয় দেখাচ্ছ? মারা গেছি, তুই আমাকে মেরেছিলি, ভুলে গেছিস? তবে তোর জন্য আবার আমাকে আসতে হয়েছে। পুলিশের হাত থেকে পালিয়ে তুই বেঁচে গেলেও আমার হাত থেকে কিন্তু তুই বাঁচতে পারবি না। আমার ভুল হয়ে গেছে রেশমি, আমাকে ক্ষমা করে দাও। হঠাৎ রেশমি ধীরে ধীরে রূপ পরিবর্তন করে একটা ভয়ঙ্কর রূপ ধারণ করলো। ক্ষমা? তোর মতো শয়তানের কোনো ক্ষমা নেই। রেশমি রিফাতের গলাটা টিপে ধরতে যায়, আর সাথে সাথে দূরে ছিটকে যায়। আমাকে ছেড়ে দাও। এ কি হচ্ছে? আমি আমি ওকে ছুঁতে পারছি না কেন? তখনই রিফাতের গলায় সেই তাবিজটা দেখতে পাই। রেশমির বুঝতে অসুবিধা থাকে না যে এই কবজটার জন্যই সে রিফাতকে ছুঁতে পারছে না। রিফাত ততক্ষণে শাবলটা ফেলে প্রাণপণ ছুটে কবরস্থানের বাইরে চলে যায়। কোনো রকম সাইকেলটা নিয়ে সে জঙ্গলের দিকে রওনা দেয়। ওকে শেষ করতে এবার অন্য বুদ্ধি কাজে লাগাতে হবে। ওরই জালে ওকে আমি ফাঁসাবো। রিফাত হাঁপাতে হাঁপাতে হুজুরের কাছে যায়। লাশ কইরে আমার? কোথায় লাশ? হুজুর, সেই রেশমি এসেছিল,
আমি লাশ প্রায় বের করে ফেলেছিলাম, কিন্তু ঠিক সেই সময় রেশমি আমাকে ভয় দেখাতে শুরু করে। আমার গলা টিপে আমাকে মারতে আসে, কিন্তু কেন জানি না ও ছিটকে দূরে পড়ে যায়। আর তখনই আমি কোনো রকম এখানে এসে পৌঁছাই। ও ও এমনি এমনি ছিটকে পড়ে নাই। তোর গলায় যে আমি কবজটা দিয়েছিলাম ওটাই তোকে রক্ষা করেছে। এবার থেকে তোকে আরো সাবধান হতে হবে। প্রতিশোধ নেবার আগে তোকেই না মেরে ফেলে। শোন, লাশ ছাড়া আমি তোকে কোনো রকম সাহায্য করতে পারবো না। একটা লাশ আমাদের দরকার। কিন্তু হুজুর, ও যদি আবার আমাকে পায় তাহলে তো মেরে ফেলবে। তাহলে কিভাবে লাশ নিয়ে আসবো? শোন, আর একটা উপায় আছে। শহর থেকে এই জঙ্গলে ঢোকার আগেই একটা লাশ ঘর আছে। ওখানে প্রায় বেওয়ারিশ লাশ এসে থাকে। তোকে ওখানকার কোনো লোককে হাত করে একটা লাশ নিয়ে আসতে হবে। তার জন্য অবশ্য তোকে কিছু টাকা খরচ করতে হবে। আমার কাছে তো এই মুহূর্তে কোনো টাকা নেই। বাড়ি থেকে নিয়ে আসবি। কিন্তু পুলিশ তো আমাকে খুঁজছে, যদি বাড়ি গেলে আমাকে ধরে ফেলে। শোন, আমি ফকিরের বেশ নিয়ে তোর বাড়ির কেয়ারটেকরকে সব বলে আসবো। ও তোকে নির্দিষ্ট জায়গায় টাকা দিয়ে আসবে। তাহলে আমার বাইকটাও সঙ্গে আনতে বলবেন। এতে কাজ আরও সহজ আর দ্রুত হবে। সেই মতো হুজুর ফকিরের বেশ নিয়ে তার কেয়ারটেকরকে সব কিছু বুঝিয়ে বলে আসে। তারপর রিফাত কথা মতো সেখানে গিয়ে টাকা আর বাইকটা নিয়ে আসে। সন্ধ্যের সময় রিফাত বাইক নিয়ে সেই লাশ ঘরের দিকে রওনা দিল। খুব সহজেই ওখানে গার্ডের সাথে মোটা টাকার বিনিময়ে লাশের ব্যবস্থা করে ফেলল। তুমি আজ রাত 12টার পর এখানে চলে আসবে। তোমার জন্য লাশ রেডি থাকবে, কোনো চিন্তা করো না। হুজুর, লাশের ব্যবস্থা হয়ে গেছে। বাহ, তাহলে আমি সব কিছু ঠিকঠাক করে রাখছি। আজ রাতেই লাশ জাগরণ হবে। তুই এবার তোর প্রতিশোধ নেবার জন্য তৈরি থাক। রাত তখন ঠিক কাঁটায় কাঁটায় 12টা। রিফাত বাইকটা নিয়ে বেরিয়ে পড়ল। লাশ ঘর যাওয়ার 20-30 মিনিট আগে একটা কবরস্থান পড়ে। রিফাতের বাইক যখন ঠিক কবরস্থানের কাছাকাছি আসে তখন বাইকের হেডলাইটের আলোয় দেখতে পাই দূরে একটা মহিলা হাত ইশারা করছে। আরে, এ তো মেঘ না চাইতেই জল। দেখি কি ব্যাপার। বাইকটা মেয়েটার সামনে নিয়ে গিয়ে দাঁড় করাই। কি ব্যাপার, এত রাতে বাইক দাঁড় করাচ্ছেন কেন? আমি আসলে খুব বিপদের মধ্যে পড়েছি। আমার স্কুটিটা আজ এখানে আসতেই খারাপ হয়ে যায়। ও আচ্ছা, তা কোথায় যাবেন আপনি? সামনে যে লাশ ঘর আছে তার কিছুটা আগে আমাদের বাড়ি। দয়া করে যদি ওখানে আমাকে নামিয়ে দেন তাহলে খুব ভালো হয়। বেশি দূর তো নয়, বাড়িতে একটা ফোন করতে পারতেন, কেউ না কেউ এসে আপনাকে নিয়ে যেত। আসলে বাড়িতে আজ কেউ নেই, সবাই এক আত্মীয়র বাড়িতে বেড়াতে গেছে। ও, কেউ নেই বাড়িতে? ঠিক আছে, তাহলে তো আপনাকে নামিয়ে দিয়ে আসতেই হয়। ধন্যবাদ, খুব উপকার হয় তাহলে। ঠিক আছে, উঠে বসুন। বেশ কিছুটা যাবার পর এবার বাম দিকে চলুন। এদিকে তো জঙ্গল। হ্যাঁ, এই জঙ্গলের কাছেই আমাদের বাড়ি, আর একটুখানি।
এখানে দাঁড়ান, ওই যে ওইটাই আমাদের বাড়ি। ধন্যবাদ আপনাকে। আরে না না, এটা তো আমার কর্তব্য। আপনার এই উপকার কখনো ভুলবো না। এতটা যখন এলেন, তখন দয়া করে বাড়ি দিয়ে আসুন, আর এক কাপ চা খেয়ে তারপরে যাবেন। বলছেন? ঠিক আছে, চলুন তাহলে। তারপর রিফাত তার সাথে ঘরে প্রবেশ করে। পাশাপাশি দুটো রুম। আপনি এইখানে বসুন, আমি আপনার জন্য চা নিয়ে আসছি। আমি তো এটাই চাইছিলাম। রিফাত মনে মনে কুমতলব আঁটতে থাকে। তখনই মেয়েটা চা নিয়ে ভিতরে আসে। রিফাতকে দিতে গিয়ে ওর জামাতে চাটা পড়ে যায়। সরি, কিছু মনে করো না, আসলে আমি বুঝতে পারিনি। আরে না না, ঠিক আছে। আপনার জামাটা খুলে দিন, আমি ইস্ত্রি করে দিচ্ছি, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। রিফাত জামাটা খুলে দিতেই ওর গলায় তাবিজটা বেরিয়ে পড়ে। ওটা কি আপনার গলাতে? কিছু না, ওটা একটা কবচ। কোনো অশুভ শক্তি যাতে আমার কোনো ক্ষতি করতে না পারে, তার জন্য। আপনাকে দেখে তো খুব সাহসী মনে হয়, আর আপনিও এসব বিশ্বাস করেন? না, তেমন কিছু না। আচ্ছা, তেমন কিছু নয় তো ওটা খুলে ফেলুন, আমি আপনার জামাটা ইস্ত্রি করে নিয়ে আসছি। আমাকে তুই চিনিস না আমি কতটা সাহসী, সময় হলেই বুঝতে পারবি। রিফাত তাবিজটা খুলে টেবিলে রেখে দেয় আর ধীর পায়ে পাশের রুমের দিকে এগিয়ে যায়। দরজার বাইরে থেকে উকি দিয়ে দেখে মেয়েটা ইস্ত্রি করছে পিছন ফিরে। রিফাত ধীর পায়ে এগিয়ে গিয়ে মেয়েটাকে পিছন থেকে জাপটে ধরে। আরে কি করছেন? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। তোমাকে আমার খুব ভালো লেগে গেছে। এখন মানা না মানা তোমার ব্যাপার। তবে শুনে রাখো, রিফাত যেটা চায় সেটা সে নিয়েই ছাড়ে। আরে আমি কি মানা করছি? আমিও তো তোমাকে চাই। কতদিন তুমি আমাকে অপেক্ষা করিয়েছো, অবশেষে আজ তোমাকে পেলাম। এই বলে মেয়েটা রিফাতের দিকে ঘুরে দাঁড়ায়। সাথে সাথে চমকে উঠে, ভয়ে তার সর্বাঙ্গ থরথর করে কাঁপতে শুরু করে। কারণ সে যাকে জড়িয়ে ধরেছিল সে আর কেউ নয়, বহুদিন আগে সে নিজে হাতে যাকে মেরে ফেলেছিল সেই রেশমি তার সামনে দাঁড়িয়ে। কি রে, আমাকে দেখে ভয় পেয়ে গেলি? এই দিনটার জন্য আমি কবে থেকে অপেক্ষা করছি রে। আজ তোকে শেষ করে দিয়ে পুরোপুরিভাবে আমি মুক্ত হব। রেশমি, তুমি? কিন্তু না না, আমাকে ছেড়ে দাও। আমার ভুল হয়ে গেছে, আর কখনো এমন হবে না। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। এই বলে সে তাড়াতাড়ি দরজা দিয়ে বেরিয়ে টেবিলে রাখা তাবিজটার দিকে ছুটে যায়। রেশমি তখন ওর পা ধরে টানতে টানতে ওকে বাইরে নিয়ে আসে। আহ আহ আমার কবচ, আমার কবচ। এই তাবিজটার জন্য সেদিন তুই বেঁচে গিয়েছিলি, তা না হলে সেদিন রাতেই তোকে কবরস্থানে দাফন করে দিতাম। এই বলে রেশমি ওর গলাটা টিপে ধরে। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও আমাকে। তোর বেঁচে থাকার কোনো অধিকার নেই, মৃত্যুই তোর আসল শাস্তি। এক সময় রিফাতের দেহ নিস্তেজ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে।
আমার আত্মা পুরোপুরিভাবে মুক্ত হবে। তারপর রেশমি লাশটাকে একটা গাছে ঝুলিয়ে দিয়ে ওখান থেকে অদৃশ্য হয়ে যায়। আমির আর শ্রাবণী তখন গভীর ঘুমে তলিয়ে আছে। আমির, শ্রাবণী, কে? রেশমি? হ্যাঁ আমি রেশমি। ওই জানোয়ারটার জন্য আবার আমাকে আসতে হয়েছিল, তবে তোমাদের আর ভয় নেই। ওই শয়তানটাকে আজ আমি শেষ করে দিয়েছি। তোমরা ভালো থেকো, আমি আসছি। আবার হয়তো কোনো একদিন দেখা হয়ে যেতে পারে। এরপর রেশমি ধীরে ধীরে হাওয়াতে মিলিয়ে যায়।